আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্ণখরা সবাইকে স্বাগত। আমি ওয়াসিফ তোমাদের সঙ্গে আড্ডায়। আজকে যে টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, টপিকটার নাম হচ্ছে লাইফ সাইকেল অফ রেট্রোভাইরাস। এখানে মেন ফোকাস কিন্তু হচ্ছে আমাদের রেট্রোভাইরাসটা। তার আগে বলে রাখি যে ভাইরাসটা কি। ভাইরাস কি তোমরা সবাই জানো যে ভাইরাসকে আমরা বলি জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। কেন? কারণ ভাইরাস তার নিজস্ব যে নির্দিষ্ট হোস্ট সেল, সেই হোস্ট সেলের বাইরে সে কিন্তু বেঁচে থাকতে পারে না। উদাহরণ হিসেবে যদি আমি বলি যে ধরো এইচআইভি একটা ভাইরাস। এইচআইভি ভাইরাসটা এর হোস্ট সেলকে, এবারে হোস্ট সেল হচ্ছে হিউম্যান। ধরো মানুষের শরীরে এইচআইভি ভাইরাস বেঁচে থাকে। এখন যদি এইচআইভি ভাইরাসকে কোনো কারণে আমি আম গাছের মধ্যে পুশ করে দিই, তাহলে তার কিছুই হবে না আম গাছটার। কারণ এইচআইভিটা হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাসটা, এইচআইভিটা আম গাছের মধ্যে বেঁচে থাকতে পারে না। আম গাছ তার হোস্ট সেল নয়, তার হোস্ট সেল হচ্ছে মানুষ। তাহলে যার যার নির্দিষ্ট হোস্ট সেলের মধ্যে বেঁচে থাকতে পারে, তার বাইরে নিয়ে এলেও আবার মৃত্যুর মতো আচরণ করে। আবার যখনই হোস্ট সেল পাবে তখন আবার সে বেঁচে যাবে। তাই জন্য সে জীব এবং জ্বরের মাঝামাঝি একটা অবস্থায় থাকে। এই কারণে একে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয়ে থাকে। এখন ভাইরাসের এই রেট্রোভাইরাস, এইটার মধ্যে আমি কেন জোর দিলাম, কারণ এরপরে আমি তোমাদের একটা টপিক নিয়ে আমি গল্প যে শোনাবো, সেই গল্পটা বুঝতে গেলে রেট্রোভাইরাসের লাইফ সাইকেলটা বোঝা খুব জরুরি। এখন রেট্রোভাইরাস দেখো, প্রত্যেকটা যেই এখানে ভাইরাস যার মধ্যেই জীবন রয়েছে, অর্থাৎ যে তার জেনেটিক মেটেরিয়ালটাকে মাল্টিপ্লাই করতে পারে, 1 থেকে 2 বা 2 থেকে 4 হতে পারে, অপত্য জীব সৃষ্টি করতে পারে, তার মধ্যে কিছু জেনেটিক মেটেরিয়াল থাকবেই। যেমন আমাদের মধ্যে জেনেটিক মেটেরিয়াল কি? আমাদের জেনেটিক মেটেরিয়াল হচ্ছে ডিএনএ। যেমন একটা কুকুরের জেনেটিক মেটেরিয়াল কি? ডিএনএ। এখন ভাইরাসের মধ্যে জেনেটিক মেটেরিয়াল হিসেবে থাকতে পারে তোমার ডিএনএ অথবা আরএনএ। এখন যাদের ডিএনএ মেটেরিয়াল আরএনএ, যাদের মেন জেনেটিক মেটেরিয়াল আরএনএ, তাদেরকে আমরা বলছি রেট্রোভাইরাস। এখন এর সঙ্গে আর কি থাকতে হবে? এর সঙ্গে তোমাকে আরটি অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলে একটা এনজাইম থাকতে হবে। কোথায়? সেই সেলটার মধ্যে। তাহলে আরএনএ সমৃদ্ধ ভাইরাস এবং তার মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা থাকতে হবে, যে এনজাইমটা একটা আরএনএ কে, এই ধরো এই একটা সেলের মধ্যে আরএনএ হচ্ছে তার জেনেটিক মেটেরিয়াল, এই যখন হোস্ট সেলে গেল তখন ডিএনএ তৈরি করবে। এই যে আরএনএ থেকে ডিএনএটা যে তৈরি হবে, আরএনএ থেকে যে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি হবে, এই ডিএনএটা তৈরি করতে সাহায্য কে করবে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এই এনজাইমটা। তাহলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ তার মধ্যে থাকতে হবে, তাহলে তাকে আমরা কি বলবো? একটা রেট্রোভাইরাস হিসেবে গণ্য করব। এখন এবারে রেট্রোভাইরাসের গল্পটা এখানে দেখো, কিভাবে জীবন ধারণ করছে এবং জীবনে তার প্রবাহমানতাটা কীরকম, তার লাইফ সাইকেলটা কেমন। এটা একটা রেট্রোভাইরাস। এই ভাইরাসের বাইরে দেখো স্পাইকের মতো কিছু রয়েছে এবং একটা লেয়ার রয়েছে যেটা এনভেলপ। তার মধ্যে এই যে লাল রঙের আমি যেটাকে দেখিয়েছি, এই লাল রঙের এটা হচ্ছে এর জেনেটিক মেটেরিয়াল, যেটা হচ্ছে আরএনএ। এক্সকিউজ মি। এখন এই সেলটার মধ্যে এলো, সেলটার মধ্যে এসে কি করবে? একটা সেলের, এই সেলটার বাইরে আমি যদি এই জায়গাটাকে দেখাই না, এটা হোস্ট সেল। ওকে, এটা লেখা আছে হোস্ট সেল। এই সেলটার বাইরে কি আছে? বাইরে এইরকম ধরনের রিসেপ্টর আছে, যে রিসেপ্টরগুলো এই যে স্পাইকগুলো রয়েছে না, এই স্পাইকগুলো এসে এখানে অ্যাটাচ হবে, এই স্পাইকগুলো এসে এখানে অ্যাটাচ হবে। তাহলে এইটা একটা ভাইরাসের কি বডি, আর এইটা একটা ওর হোস্ট সেলটা। এখন এখানে যে বাইন্ডিংটা হয়ে গেছে, এই বাইন্ডিংটা হয়ে যাওয়ার পর ও সেলকে কি বলবে? যে আমি তো তোমারই অংশ, এরকম টাইপের একটা কথাবার্তা বলে ও সেলের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবে এবং ঢুকে যাবেও। কারণ সেল ওকে এইরকম ধরনের কিছু ভাববে। ও যখনই তার নিজের রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে যাবে, তখন সেলের মনে হবে যে আমারই কেউ একজন, তখন সেল ওকে ভেতরে ঢুকতে অনুমতি দেবে। ভেতরে ঢোকার পরই ও ছদ্মবেশ ছেড়ে দিয়ে নিজের যে একটা গুন্ডা চেহারা, সেই গুন্ডা চেহারায় অবতীর্ণ হবে। কি করবে ও? এই যে একটা ভেতরে যে আরএনএটা ছিল, যে জেনেটিক মেটেরিয়ালটা ছিল, ওই জেনেটিক মেটেরিয়ালটাকে ও রিলিজ করে দেবে। আরএনএটা রিলিজ হয়ে যাবে, এনভেলপটা সরে যাবে। এখন এই যে আরএনএ রিলিজ হয়ে গেছে, এখন আরএনএ রিলিজ হয়ে গেলে শুধু চলবে না, ওকে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করতে হবে, যাতে করে ও নিউক্লিয়াসটাকে ক্যাপচার করতে পারে। তাহলে ও আরএনএ থেকে কমপ্লিমেন্টারি ডিএনএ বানাবে কি করে? আমি কি বললাম, এর মধ্যে কি থাকবে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা থাকবে, যে এনজাইমটা কমপ্লিমেন্টারি ডিএনএ বানাতে সাহায্য করবে। এখন কমপ্লিমেন্টারি ডিএনএ যখন তৈরি হয়ে গেছে, তার পরের ধাপ কি?
তখনই তো এই যে আরএনএটা কমপ্লিমেন্টারি ডিএনএটা বানাতে সাহায্য করেছিল তৈরি হয়ে গেছে, মানে ও ডিগ্রেড হয়ে যাবে, এই আরএনএটা এখান থেকে বেরিয়ে যাবে, সরে যাবে, দেখো সরে গেছে, এবং দুইজন ডিএনএকে কমপ্লিমেন্টারি ডিএনএকে থাকতে দিয়েছে, ওরা জোট বেঁধে আছে। এইটা এবারে নিউক্লিয়াসকে অ্যাটাক করবে। নিউক্লিয়াসকে যদি তুমি অ্যাটাক করতে পারো বা নিউক্লিয়াসকে যদি তুমি ক্যাপচার করতে পারো, তাহলে সেলটা কার? সেলটা তোমার। এখন এটা একে করতে হবে, অর্থাৎ নিউক্লিয়াসটাকে ক্যাপচার করতে পারলেই পুরো সেলটাকে ক্যাপচার করতে পারবে, কন্ট্রোল করতে পারবে। এখন যদি নিউক্লিয়াসকে ক্যাপচার করে ফেলে, তাহলে ও নিজের আরএনএ তৈরি করবে। এখন এই সেলটার যে নিউক্লিয়াসটা ছিল, ওই নিউক্লিয়াসের যে ডিএনএ গুলো ছিল, তার মধ্যে ও নিজেকে ইনকর্পোরেট করে ফেলার পরে ওই সেলটাকে নিউক্লিয়াসটাকে ক্যাপচার করে নিয়েছে এবং নিজের জেনেটিক মেটেরিয়াল হিসেবে কি তৈরি করেছে? আরএনএ কে তৈরি করে ফেলেছে। এখন দেখো এর যে জেনেটিক মেটেরিয়াল আরএনএ সেটা তৈরি হয়ে গেছে। এখন শুধুমাত্র জেনেটিক মেটেরিয়াল তৈরি হলে হবে না, ওকে এইরকম ধরনের এনভেলপও তৈরি করতে হবে, যেটার জন্য প্রোটিন সংশ্লেষের প্রয়োজন। তাহলে প্রোটিনটার জন্য তৈরি করার জন্য রাইবোজোম এখানে হেল্প করবে, এরকম হেল্প করছে। এবং আরএনএ এর ও বাইরের যে এনভেলপটা, সেই এনভেলপটা তৈরি হচ্ছে, এই এনভেলপটা তৈরি হলো, ক্যাপসুলটা তৈরি হয়ে গেল। যখনই ও এইরকম জায়গায় উপস্থিত হবে, তখন ও সেলটাকে লাইসিস করবে বা কোনো একটা প্রসেসে সেলটাকে ফাটিয়ে ও বেরিয়ে চলে আসবে, সেলটাকে নষ্ট করে দেবে। যখনই এই নিউক্লিয়াস ক্যাপচার, তার মানে সেলটা ওর আয়ত্তে, যখন এর আয়ত্তে চলে আসবে, তখন এ পুরো সেলটাকে কন্ট্রোল করবে। এই ভাইরাসের আরএনএটা, তখন এই ভাইরাসটা বাইরে বেরিয়ে চলে এলে সেলটা নষ্ট হয়ে যাবে। এর পরবর্তী কাজ কি? এর পরবর্তী কাজ হচ্ছে আবার আর একটা সেলকে আক্রমণ করা। এইরকম ভাবে চলতে থাকবে। আমি এখানে বোঝানোর জন্য একটা ভাইরাসকে দেখিয়েছি, আদতে এটা একটা দিয়ে হয় না, এখানে হাজার হাজার লাখ লাখ কেস। এই গল্পটা এরকমই, মানে হাজার হাজার লাখ লাখ ভাইরাস এখান থেকে বেরিয়ে আসছে এবং তার পরবর্তী যে সেলটা, সেই সেলটাকে আক্রমণ করছে, তার পরবর্তী যে সেলটা, সেই সেলটাকে আক্রমণ করছে। মানে পার্টিকুলার যে সেলগুলোকে এদের আক্রমণ করার কথা, সেই সেলগুলোকে এর আক্রমণ করবে এবং নষ্ট করে ফেলবে। এইরকম ভাবে এইরকম করে সেল থেকে পুষ্টি সংগ্রহ করছে, নিজের জেনেটিক মেটেরিয়াল তৈরি করছে, নিজেকে প্রলিফারেট করছে, পরবর্তী সেলকে অ্যাটাক করছে, সেখান থেকে আবার একটা সাইক্লিক অর্ডারে পরবর্তী সেলকে অ্যাটাক করছে। দিস ইজ দ্য হোল লাইফ সাইকেল অফ রেট্রোভাইরাস। এখানে রেট্রোভাইরাস দিয়ে বোঝাচ্ছি, রেট্রোভাইরাসের লাইফ সাইকেল হচ্ছে এরকম। দেখো এখানে এই যে ডিএনএ প্রোটিন তৈরি হচ্ছে, ডিএনএ তৈরি হচ্ছে, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়ে গেল রিভার্স ট্রান্সক্রিপ্টেজের দ্বারা। এই যে পুরো ব্যাপারগুলো, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ, আরএনএ প্রোটিন তৈরি, বা এই যে উল্টো দিকের কেসটা, এই পুরো জিনিসটা সেন্ট্রাল ডগমার মধ্যে পড়ে। ঠিক আছে, সেন্ট্রাল ডগমার মধ্যে পড়ে। আমি এখন এই মুহূর্তে সেন্ট্রাল ডগমা তোমাদের বোঝাতে চাইছি না, কারণ সেন্ট্রাল ডগমা নিজে একটা সমুদ্র, একটা বিরাট বড় ভাস্ট টপিক। সেন্ট্রাল ডগমা পরে আসবো, আমি অবশ্যই এই সব টপিক নিয়ে আলোচনা করব। সেন্ট্রাল ডগমাতে আমি গেলাম না, তোমাদের ওভারঅল বাইরে বাইরে আমি বুঝিয়ে দিলাম যে রেট্রোভাইরাস কিভাবে তার নিজের লাইফ সাইকেলকে মেনটেন করছে, এন্ড দ্যাটস ইট। তাহলে আজকে এই পর্যন্তই রইল বন্ধুরা, তোমাদের সঙ্গে পরবর্তীকালে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে, খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই, কেমন লাগলো অবশ্যই জানিও। খোদা হাফেজ।